নমস্কার, যুক্তিতর্ক সঙ্গে অর্কর এই রবিবাসরীয় সন্ধ্যায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্ক। রাজ্য বিজেপির মধ্যে কার্যত চূড়ান্ত টানাপোড়েন শুরু হয়েছে। নতুন কমিটি গঠন হবার পর সায়ন্তন বসু তার ক্ষোভের কার্যত বিস্ফোরণ ঘটেছে, যদিও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গেছেন। কার্যত এই নতুন কমিটির সঙ্গে তিনি যে কোনো কাজ করবেন না সেটা কিন্তু সাফ তিনি জানিয়ে দিয়েছেন। এবং একই সঙ্গে দুটো বই লেখার কাজে তিনি হাত দিয়েছেন। একটা হচ্ছে কোম্পানিতে ফরেন ইনভেস্টমেন্ট, সেটার কি রূপরেখা হয়, আর দ্বিতীয় হচ্ছে 1905-এর বঙ্গভঙ্গ, 1947-এর স্বাধীনতা আন্দোলন। এই কালপর্বে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস। বিজেপির 5 মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারা বিধায়ক, তারাও ক্ষোভে হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন। বক্তব্য, তাদের কাউকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়নি। পরিস্থিতি গুরুত্ব বুঝে জগৎপ্রকাশ নাড্ডার হস্তক্ষেপ চেয়েছেন রাজ্য বিজেপির নেতারা। ভোটে তো জয় পরাজয় হয়ই, কিন্তু এরকম কেন হবে? এটাই একটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আমার সঙ্গে একজন তরুণ যুবনেতা আছেন তৃণমূল কংগ্রেসের, ইন্দ্রজিৎ ঘোষ। ইন্দ্রজিৎ, তোমাকে স্বাগত। রাজ্য বিজেপিতে কি মুষল পর্ব শুরু হয়েছে, কি মনে হয়? না, স্বাভাবিকভাবেই। কারণ আমার মনে হচ্ছে যে ভোটের আগে, মানে বিধানসভা ভোটের আগে যেভাবে রাজ্য বিজেপিতে যোগদান পর্ব শুরু হয়েছিল, সেই যোগদান পর্বতে এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিয়োগদান পর্ব। এটা হচ্ছে মুষল পর্ব অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। আসলে ব্যাপারটা হচ্ছে একটা সাজানো, এই সাজানো নাটকটার বিরুদ্ধেই বোধহয় আমাদের প্রত্যেকের বলতে বাংলার মানুষের আমাদের প্রতিবাদ ছিল। আর সেই প্রতিবাদের ফলস্বরূপ বোধহয়, সেই প্রতিবাদের বহিঃপ্রকাশ বোধহয় অরাজনৈতিকভাবে যেসব মানুষরা গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে সপ্তদশ বিধানসভা ভোটের মাধ্যমে দিয়ে দিয়েছে, এবং তার ফলশ্রুতি আপনারা দেখবেন যে বিজেপি ধরাশায়ী। আমার মনে হয় বিজেপি ধরাশায়ী হয়ে যাওয়ার পর থেকেই তারা কোনো নির্বাচনে যেতে চাইছিলেন না, আর চাইছিলেন না বলেই বোধহয় পুরো ভোটগুলো যাতে না হয়, কিভাবে না হয় তার চেষ্টা করছে। আর অবশ্যই মুষল পর্ব তো বটেই, এবং মুষল পর্ব থেকেও যদি আরো কিছু খারাপ থেকে থাকে তাহলে বিজেপির এই মুহূর্তের পরিস্থিতি এই বাংলায়। যেভাবে তৃণমূল আজকে ভোটে জিতলো, হ্যাঁ, সেটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন উঠছে। না, প্রশ্ন দেখুন, বিরোধীরা যদি কিছু করতে না পারে তাহলে তো প্রশ্ন তুলবেই। আমরা বলছি বিরোধীদের কাছে প্রশ্ন আছে, আর আমরা বলছি বাংলার সাধারণ জনগণের মধ্যে উত্তর আছে। বিরোধীদের প্রশ্ন আর সাধারণ মানুষের জনগণের উত্তর। আসলে ব্যাপারটা কি বলুন তো, এই নির্বাচনটা না বিজেপি ভার্সেস তৃণমূল কংগ্রেসের হয়নি, সিপিএম ভার্সেস তৃণমূল কংগ্রেসের হয়নি, কংগ্রেস ভার্সেস তৃণমূল কংগ্রেসের হয়নি, হয়েছিল বিজেপি, কংগ্রেস এবং সিপিএম ভার্সেস সাধারণ জনগণের। জনগণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে তার রায় জানিয়ে দিয়েছে, এবং তার রায়ের মধ্যে দিয়ে তারা প্রতি মুহূর্তে বলেছে বাংলা যেমন নিজের মেয়েকে চায়, কলকাতাও নিজের মেয়ের মধ্যে দিয়ে আমাদের কলকাতার ছেলে ফিরহাদ হাকিমকে চায়। ইন্দ্রজিৎ দলের লাইনে কথাটা বলেছে, কিন্তু একটা জিনিস স্পষ্ট, কোনো কাউন্সিলর 62,000 ভোটে জিতেছেন, কেউ 37,000 ভোটে জিতেছেন, কেউ 44,000 ভোটে জিতেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আমার ব্যক্তিগতভাবে খুব ভরসা ছিল। অভিষেক যখন বলেছিল যে কোনো রকম যদি বাড়াবাড়ি করা হয়, বিরোধীদের ভোট দিতে না দেওয়া হয়, যদি ছাপ্পার অভিযোগ ওঠে, দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে 24 ঘন্টার মধ্যে প্রমাণ হাতে পেলে। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, সাংসদ, সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। দিলীপ দা, স্বাগত আপনাকে। ধন্যবাদ। দিলীপ দা, আমার প্রথম প্রশ্ন, যে 5 জন বিধায়ক মতুয়া সম্প্রদায়, তারা কেন হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গেলেন? তারা কার্যত বিদ্রোহ ঘোষণা করলেন দলের বিরুদ্ধে। এইরকম চলছে কেন রাজ্য বিজেপিতে? দেখুন, এখন পার্টির কার্যকর্তাদের মনোবল একটু ডাউন আছে, সেই জন্য কোনো ব্যাপারে হতাশ হয়ে যাচ্ছে।
কোনো ব্যাপারে বলার থাকলে পার্টির মধ্যে একটা ফোরাম আছে। বহু নতুন লোক আমাদের পার্টিতে এসেছে, পার্টির আইডিওলজি, পার্টির কার্য পদ্ধতি সম্বন্ধে এখন সম্যক ধারণা নেই, যেন তারা কিছু কিছু ব্যাপারে রিয়াক্ট করছেন। আর এই ধরনের কোনো সমস্যা থাকলে ঠিক জায়গায় বলার জায়গা আছে, শোনারও লোক আছে, সমাধান করারও লোক আছে, সেখানে বলা উচিত। আমার মনে হয় ধীরে ধীরে সব ঠিক হবে। দিলীপ দা, বিধায়ক সংখ্যা আস্তে আস্তে কমছে, অনেকে বলছেন এই 5 জন বিধায়কেরও তৃণমূলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই মমতা বালা ঠাকুর, শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরকে আহ্বান জানিয়েছেন তৃণমূলের হয়ে কাজ করার জন্য, রাজ্যের উন্নয়নে শরিক হওয়ার জন্য। অনেকেই বলছেন তাদের দলত্যাগও সময়ের অপেক্ষা। মতুয়াদের ভোট নিয়েছে বিজেপি, কিন্তু মতুয়াদের সম্মান দিচ্ছে না। মতুয়াদের সম্মান আজ পর্যন্ত মতুয়াদের কেন্দ্রে মন্ত্রী কে করেছে? বিজেপি প্রথমবার করেছে। এতজন মতুয়াকে টিকিট দিয়েছে, প্রধানমন্ত্রী নিজে গেছেন, ওখানে দেখা করেছেন, কথা বলেছেন, সম্মান দিয়েছেন, সভায় গেছেন। এর আগে কে দিয়েছে? হতে পারে মানুষের আশা থাকে, ডিমান্ড থাকে, সেটা নিয়ে কথাবার্তা হতে পারে। মমতা বালা ঠাকুর কোথায় আছেন কেউ জানে না, উনি আবার লোক টিকিট রাখবেন। সায়ন্তন বসু হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিয়েছেন, বলছেন আর এই কমিটির সঙ্গে রাজনীতি করব না। 1905-এর বঙ্গভঙ্গ আর 1947-এর দেশভাগের সময়ে বাংলার যে রাজনৈতিক ইতিহাস, সেটা দু মলাটের মধ্যে রাখার কাজই এখন তিনি ব্রতী হবেন। কি মনে হয় আপনার? ঠিকই আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়লে হয়তো খবর হয়, তাতে রাজনীতি হয় না। না, এটা কি সায়ন্তন বাবু একটা কথা আমাকে একদম দর্থহীন ভাষায় বলেছেন দিলীপ দা, যে আমরা দিলীপ দার সহযোগী ছিলাম, আমি, সুব্রত চট্টোপাধ্যায় প্রমুখ, আমরা বিজেপিকে 4 নম্বর থেকে 2 নম্বর জায়গায় নিয়ে এসেছি, এখন বিজেপি 2 থেকে 3, 4-এ চলে যাচ্ছে, এর দায়ভার আমরা নেব না। ঠিক আছে, বহু কার্যকর্তার অক্লান্ত পরিশ্রম এবং অত্যাচার সহ্য করার পরেতে পার্টি এখানে এসছে এবং তাতে সবার যোগদান আছে। কিন্তু পার্টির একটা ব্যবস্থা আছে, পদ্ধতি আছে, যেন অদল বদল হয়ে থাকে। তার আগে অনেক কার্যকর্তা ছিলেন, তারা অন্য কাজ করছেন, তারা তখন কমিটিতে নাই, তাদের জায়গায় এনারা এসেছিলেন। সেই পরিবর্তন চলতে থাকে। তারপরে যারা যারা অভিজ্ঞ তাদেরকে যোগ্য ব্যবস্থাও দেওয়া হয়, নতুন লোকেদের পার্টিতে আনতে হয়। বিজেপির মধ্যে এই পরিবর্তন আছে বলেই পার্টিটা টিকে আছে এবং বাড়ছে। বাকি পার্টির মধ্যে নাই, সেই একই মুখ 30 বছর 40 বছর লোক দেখতে ক্লান্ত, পার্টিও গুটিয়ে যাচ্ছে। একমাত্র ভারতীয় জনতা পার্টি বাড়ছে নতুন, তার কারণ নতুন লোকেদের সুযোগ দেওয়া হয়। তার মানে এই নয় যে পুরোনোদের সুযোগ দেওয়া হবে না, পুরোনো তার নিজস্ব জায়গা পাবেন, তার জন্য সময় এবং অপেক্ষা করতে হবে। পার্টির লোকেরা চিন্তা ভাবনা করছেন এই নিয়ে। দিলীপ দা, আপনারা বলছেন, আমি শুনেছি আপনার কথা কালকে মর্নিং ওয়াকে গিয়ে, মানে শুক্রবার, বলেছেন যে কলকাতায় আপনাদের সংগঠন দুর্বল ছিল, তৃণমূল 100টার উপর পেত, কেন তারা বাড়াবাড়ি করেছে। আমি আপনার যুক্তির সঙ্গে সহমত, কিন্তু আমার সঙ্গে এই মুহূর্তে অতিথি আছে 50 নম্বর ওয়ার্ডে সত্য বিজয়ী কাউন্সিলর সজল ঘোষ। সজল মাটি কামড়ে পড়েছিল বলে ও জয় পেয়েছে। শুধু সন্ত্রাস, শুধু ভোট লুট, শুধু রিগিংয়ের অভিযোগ তোলা, আপনার কি মনে হয় না যে অক্ষমের আর্তনাদ? দিলীপ ঘোষের রাজনৈতিক ভাষ্যটা এদের থেকে একটু আলাদা? না, সব ঠিক আছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে খালি কলকাতা কেন দেখেন, তার আগে 6টা-7টা বাই ইলেকশন হয়েছে, সেখানেও একই ধরনের হয়েছে। যেভাবে ভোট করা হচ্ছে, যারা ভোট করছে তারা ওইখানকার লোক নয়, তারা তাদেরকে বলা হয়েছে 10টা টিএমসিতে মারবে, 2টো সিপিএম এ মারবে, এভাবে ভোট হয়েছে। হাতে কাজ নিয়ে ভোট দিতে গেছে, বলছে আমাদের ভোটটা দিতে দেবি না রে, বলছে আমার নিজের বাপকে দিবি, তোকে কি দেবো, এভাবে ভোট হয়েছে। বলছে তোমার দেখো যে কোন সিটের নাম খালি থাকে ভোটার লিস্টে, একটা দিয়ে দাও, আর সে সেভাবেই ভোট দিয়ে এসছে। এরকম ভোট লোকের কথা বলি, যারা ভোট দিয়ে তাদের কার্ড নেই, কোনো লাইন নেই, জাম নেই, 60-70% ভোট হয়ে যাচ্ছে। ভারতবর্ষের কোন সিটিতে 50 বেশি ভোট হয় না। এখানে মিউনিসিপ্যালিটি ভোট লোকসভা বিধানসভার এভারেজকে পার করে দিয়েছে। তার মানে হঠাৎ লোকের মধ্যে একেবারে টিএমসি প্রেম জেগে উঠেছে, ভোট দেওয়ার মধ্যে একটা তাগিদ জেগে উঠেছে, আর ভোট দিয়ে দিচ্ছে। সেখানে কংগ্রেসের কাউন্সিলর ক্যান্ডিডেট রাস্তায় ফেলে কাপড় খুলে পেটানো হয়েছে। আমাদের ক্যান্ডিডেট প্রতিবাদ করতে গেলেন, তাকে পুলিশ পিটিয়ে তুলে নিয়ে গেছে। মীনা দেবীর মতো একজন সম্মানীয় মহিলা 5 বারের কাউন্সিলর, ডেপুটি মেয়র, তাকে যেভাবে মারা হয়েছে এবং কাপড় ছেড়ে দেওয়া হয়েছে,
আর যদি কেউ বলে এটা ঠিক ভোট, তাও ওনারা জিতেছেন দিলীপ দা, তাও ওনারা জিতেছেন। তাহলে মাটির সঙ্গে ওনাদের কতটা যোগাযোগ দেখুন আপনি এত প্রতিকূল পরিস্থিতির মধ্যে। আমি সেটাই বলছি, আমি যে ওয়ার্ডে থাকি দিলীপ দা বলে করেছিল, হ্যাঁ, কিন্তু বাকিরা তো জিততে পারেনি, মার খেয়েছে। কেন কংগ্রেস সিপিএম জিতলো না বাকিরা? তারা যদি এত সংগঠন আছে, আমি আপনাকে হিসাব করে ভোট করা হয়েছে। আমি আমাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমি যে ওয়ার্ডের বাসিন্দা 32 নম্বর ওয়ার্ডে, সেখানকার পুরপিতা আবার জিতেছেন শান্তিরঞ্জন কুণ্ডু, 3 বার এসছেন, ফোন করেছেন, কিন্তু আপনাদের দলের প্রার্থীকে খুঁজে পর্যন্ত পায়নি, একবারের জন্য আসেননি। কিভাবে হবে নির্বাচন? এভাবে জেতা যায়? না, ঠিকই আছে, আমাদের কর্মীরা বেরোয়নি বাড়ির থেকে। আমি নিজে 25 জন প্রার্থীর সঙ্গে হেঁটেছি রাস্তায়, লিফলেট বিলি করেছি, কিন্তু যে কর্মীরা লোকসভা বিধানসভায় বেরিয়েছিলেন তারা এবারে বেরোননি। কারণ আমাদের লোকেদের টার্গেট করা হয়েছে। ভোটের পরে কয়েকজন আমাদের কর্মী কলকাতায় মারা গেছেন, তাদেরকে পিটিয়ে চৌরাস্তায় মারা হয়েছে। অন্য পার্টির লোককে টার্গেট করা হয়নি, কেস দেওয়া হয়েছে। তারা সেজন্য ভয়ে বেরোচ্ছে না যে আবার মারা খেতে আবার কেস খেতে হবে। এখনো দোকান বন্ধ আছে, পাড়ায় ঢুকতে দেওয়া হচ্ছে না, লক্ষ লক্ষ টাকা জরিমানা নিয়ে তাকে বাড়ি ঢুকতে দেওয়া হয়েছে। এই পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি, সেই জন্য কর্মীরা স্থায়ীভাবে ভোটে অংশগ্রহণ করেনি, অনেকে ভোটও দেয়নি। সামনে যে পুরো ভোটগুলো আছে না বিভিন্ন পুরসভায়, সেখানে কি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে বলে আপনার মনে হয়? আপনারা কতটা সরব হবেন এই নিয়ে? দেখুন, কেন্দ্রীয় বাহিনী হবে কি হবে না সেটা আমাদের হাতে নাই। এই ভয়ের পরিবেশ যাতে না থাকে, যাতে ভোটাররা ভোট দিতে পারেন, সেই জন্য কেন্দ্রীয় বাহিনীর দরকার হয়। সেজন্য আমরা আপিল করেছিলাম। হাইকোর্ট ত্রিপুরাতেও আছে, সেখানে টিএমসি গেছে, সেখানে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় হয়ে গেছে, এবং তার আগে সরকারও চেয়ে নিয়েছিল। কিন্তু কলকাতা হাইকোর্টের মনে হয়নি যে সেন্ট্রাল ফোর্স দরকার আছে। যে পুলিশ পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন করতে আটকায় গুন্ডাদের সঙ্গে হাত মিলিয়ে, যে পুলিশ আগের কর্পোরেশন ইলেকশনে তার চোখের সামনে ভোট লুট হতে দেখেছে, দাঁড়িয়েছে, বিরোধীদের আটকেছে, সেই পুলিশের উপর ভরসা করে তার ফল যাওয়ার তাই হয়েছে। আমার শেষ গণতন্ত্র হয়, তাহলে তো চিন্তার বিষয় আছে। আমার শেষ প্রশ্ন দিলীপ দা, প্রাক্তন রাজ্যপাল, প্রাক্তন রাজ্য সভাপতি, আপনি কয়েকদিন 1 বছর বা 2 বছর আগেই পুজোর সময় সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করে প্রণাম করে এসেছিলেন। সেই তথাগত রায় বলেছেন সুকান্তবাবুর ঘাড়ের উপর চেপে আছেন দিলীপ ঘোষ, সুকান্তবাবু ভালো করে কাজ করতে পারছেন না। দেখুন, যাদের ভূত দেখা অভ্যাস না, তারা অজুহাত খুঁজে বেড়ায়। সেই জন্য কে কার উপরে চেপে আছে সেটা তো পাবলিক বলবে, পার্টি বলবে। নিজেরা কি করেছেন হিসাব করে দেখুন, অন্যকে দোষ দেওয়ার আগে এসব ফালতু কথা বলে সময় নষ্ট, এতে কিন্তু তাদের অযোগ্যতা প্রমাণ হয় এবং অযোগ্যতাটা চাপা পড়বে না। পার্টি 38% ভোট পেয়েছে আমাদের লক্ষ লক্ষ কর্মীর লড়াইয়ের বলিদানের ফলেতে, সেটাকে যারা অসম্মান করেন তারা পার্টির ভালো চান না। আর আপনারা এখন মেরি ক্রিসমাস বলছেন না, বলছেন তুলসী পূজন দিবস। মেরি ক্রিসমাস বললে নাকি হিন্দুরা কি বলবো আর কি, তারা অন্যায় করছেন, ধর্মদ্রোহ হচ্ছে, এই ধরনের কথা কেন বলছে ভিএইচপি থেকে শুরু করে বিজেপির? এই ভারতবর্ষে সবার নিজের মতো করে উৎসব, আনন্দ, ধর্ম আচরণ করার অধিকার আছে। যার যেটা রুচি সেটা বলবে, কাউকে জোর করে তুলসী পূজনও করাতে হবে না, কাউকে ক্রিসমাসও করানোর দরকার নেই। সবাইকে অধিকার দেওয়া উচিত তার রুচির মতো করার। একসময় অনেক সব ধুমধাম হতো, এখন কমে গেছে। আপনারা দেখেছেন চাইনিজ দ্রব্য নিয়ে দুর্গাপূজা থেকে কালী পূজা, দীপাবলি হতো, সেটা কমে গেছে। তো ভারতবর্ষের মধ্যে রাষ্ট্রীয়তা, সাংস্কৃতিক বোধ যাচ্ছে, সব পরিবর্তন হবে। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দিলীপ দা, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপির সর্বভারতীয় সভাপতি, সহসভাপতি দিলীপ ঘোষের সঙ্গে। আমার সঙ্গে আরো 2 জন নতুন অতিথি এসেছেন, সদ্য জিতেছেন, আমি অভিনন্দন জানাই 50 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী হিসাবে সজল ঘোষ। এলাকার মানুষের সঙ্গে সবসময় থাকেন, মাটি কামড়ে পড়েছিলেন। সজল, তোমাকে অভিনন্দন। আর রয়েছেন জনতা দল ইউনাইটেডের রাজ্য সভাপতি, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রী অমিতাভ দত্ত। আপনাদের দুজনকেই স্বাগত। আমি প্রথমে সজলকে একটা ছোট্ট করে আবার অমিতাভদার কাছে আসছি। আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি এই জয়টা তোমার ব্যক্তিগত জয়, এতে বিজেপির কোনো জয় নয়। বিজেপি ফালতু গেটটা নিতে চাইছে। না না, এইভাবে কোনো কিছুকে ব্যাখ্যা করাটা বোধহয় রাজনৈতিক কোনো সমীকরণ থেকে করা সম্ভব, বাস্তবতার সঙ্গে তার দূরত্ব অনেক। নিশ্চয়ই এই ভোটটা কিছুটা ব্যক্তি নির্ভর। কারণ আমি যেটাকে নিয়ে ইস্যু করেছি আমার অঞ্চলের কাছে, যে তোমার বাড়ির কল বন্ধ হলে, জল বন্ধ হলে তোমায় ডাকতে হয় তোমার পুরপিতাকে, তখন মোদিও আসবেন না, দিদিও আসবেন না। তাতে যদি তুমি মনে করো আমি ফিটেস্ট, তাহলে আমায় ভোট দাও। যদি মনে করো অন্যরা ফিটেস্ট, তাহলে তাদের ভোট দেওয়া উচিত।
একদম সিম্পল এই ইকুয়েশনের ওপরে আমি আমার অঞ্চলের নির্বাচনটা করার চেষ্টা করেছি এবং মানুষ আমাকে সমর্থন করেছে। হ্যাঁ, নিশ্চয়ই বিজেপির ভোট আছে, বিজেপির ভোটের সঙ্গে আমি অন্য রাজনৈতিক দলের যে ভোটগুলো আছে সেগুলোকেও আমার বাক্সে অ্যাকোমোডেট করতে পেরেছি। যারাই ভোট দিয়েছেন তারা পদ্মফুল চিহ্নেই ভোট দিয়েছেন। হ্যাঁ, অতএব এইভাবে কাউকে সেগ্রিগেট করাটা রাজনৈতিক একটা ষড়যন্ত্র, রাজনৈতিক একটা মানে প্ররোচনা তৈরি করা, এছাড়া আমি অন্য কিছু বলবো মনে হয়। বিজেপি তো মুসল পর্ব শুরু হয়ে গেছে, তোমার মতুয়ার বিধায়করা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। আপনাদের কোনো কাজ নেই বলে এসব নিয়ে মাথা ব্যথা করছিলাম। এরা কি থাকবে দলে? কেন থাকবে না? সায়ন্তন বসু তো বলছে আমি এখন বই লিখবো আর এই কমিটির সঙ্গে করব না। আমি এই নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম, এগুলো নিয়ে সত্যি করে আমি পড়ার বা স্টাডি করার কোনো সময় পাইনি, সুযোগ পাইনি। যদি সময় সুযোগ হয় দেখে। আচ্ছা, তুমি মাটি কামড়ে থেকে লড়াই করে জয় ছিনিয়ে নিলে, অন্যরা পারলো না কেন? সজল ঘোষের সঙ্গে অন্যদের পার্থক্যটা কি? দেখুন, সবার দাঁতে তো অত জোর হয় না। এর আগেও এই ধরনের হয়েছে নির্বাচন। হ্যাঁ, আপনাকে মাথায় রাখতে হবে 1990 সালের নির্বাচনেও বিরোধীরা মাত্র 10টি আসন পেয়েছিল। সম্ভবত 2010 সালেও এরকমই কম বেশি নির্বাচন হয়েছিল। তো এই ধরনের পুরসভায় যার জোর থাকে সেই গায়ের জোরে ভোট করে, গণতন্ত্র সেখানে লুণ্ঠিত হয়। আর এখানে এবারে ভোটটা হয়নি। হ্যাঁ, এবারে কোনো বিশ্লেষণ, কংগ্রেস এত, সিপিএম এত, তৃণমূল এত, এগুলো বিশ্লেষণ করার কোনো অবকাশই নেই। তোমাদের দাবি মতো একদম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলেও কিন্তু তৃণমূল বোর্ডটা গঠন করে একদম করতো। কারণ আগেও বলেছি, দিলীপ রায় এক্ষুনি বলছিলেন যে এখানে আমরা কলকাতা শহরে যেটা দুর্বল, সেটা সেই দুর্বলতাকে অস্বীকার করার জায়গা কোথায়? এটাকে অস্বীকার করবোই বা কেন? কিন্তু আমরা দুর্বল বলে ভোট লুটে নেবে। ওরা যদি এত কাজ করে থাকে, ওরা যদি মানুষের সঙ্গে এত ছিল। আপনি দিলীপ দা একটা কথা বললেন, খুব সিগনিফিকেন্ট কথা, যেটাও আমি বারবার বলছি। আপনারা 65% ভোট ওভারঅল কলকাতা অ্যাভারেজলি পড়েছে, যদিও আমাদের মতন অঞ্চলে 52-53% বেশি ভোট হয়নি, কারণ ওখানে জল মেশাতে পারিনি। আপনারা আমাকে বলুন, 65%, 70% যখন ভোট হতো, একটা ভোটের একটা মানে কি বলবো, একটা চিরাচরিত ছবি ছিল। একটা ছবি যে লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে, হাতে ভোটার কার্ড দেখাচ্ছে আপনাদেরকে, আপনারা সংবাদ মাধ্যমের কর্মীরা সেই ছবি সংগ্রহ করতেন। এবারের নির্বাচনে যদি এরকম একটাও ছবি দেখাতে পারেন, আমি ওথ নেবার আগেই পদত্যাগ করে দেবো। অমিতাভ দা, সমাজ মাধ্যম থেকে শুরু করে বাম নেতারা যার পর নাই উল্লসিত, আবার তাদের মরা গাঙে জোয়ার এসছে, তারা আবার তৃণমূল বিরোধী প্রধান শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে, এবং কেউ কেউ বলছে সজলদের পার্টি পশ্চিমবঙ্গে আবার এসইউসির নবতম সংস্করণ হবে। তো আপনার কি মনে হয়, বামেদের কি সত্যি কিছুটা একটা উত্থান হয়েছে, নাকি যেটা দিলীপ বাবু বললেন, 10টা ভোট যদি এদিক ওদিক করে, 8টা তৃণমূলকে দিয়ে 2টো সিপিএমকে দিয়েছে, সিপিএমকে একটুখানি চাগার দিলে বিজেপির মনোবলটা একটু কমে? এই বাধ্যবাধকতা থেকে দিলীপ বাবুর অভিযোগ যে তৃণমূলই কাণ্ডটা করেছে, বামেরা যেখানে ছিল সেখানেই আছে। কি মনে হয় আপনার? হ্যাঁ, তৃণমূল আমি যতদূর জানি এতটা সিস্টেমেটিক পার্টি নয়, যারা পার্সেন্টেজ ধরে মানে একে 5টা দিলাম, ওকে 2টো দিলাম, এবার বক্স বন্ধ করে দাও। তবে এটা আমি সজলের সাথে আমি একমত পোষণ করছি যে এই ভোটটা তো ভোট নয়, এরকমই ভোট হয়ে থাকে। কর্পোরেশনগুলোতে এইভাবেই ভোট হয়েছে, বিধাননগরে এইভাবে ভোট হয়েছে, আগেরবারে কলকাতাতেও হয়েছে। তবে এটা অনেক আলোচনার প্রসঙ্গ। আমার অভিজ্ঞতা যেটা বলছে, সজল নিজে লড়েছে, আমরাও ক্ষুদ্র আমাদের সামর্থ্যের লোক লড়িয়েছি, যে ওরা লোক এত বাড়িয়ে দিয়েছে বুথের ভিতরে যে কিছু করার নেই। যত নির্দলীয় প্রার্থী সবই তৃণমূলের, এবং তাদের এজেন্ট থেকে আরম্ভ করে তার আশেপাশে রাজ্য পুলিশ। তাই জন্যে এটাকে রিগিং না বলে এটা ভোট ম্যানেজমেন্ট বলাটাই বোধহয় অনেক সুবিধা হবে, ম্যানেজমেন্ট। আমি আপনার এই চ্যানেলে এসে আমি সজল ঘোষকে, ভাই সজলকে আমি কনগ্রাচুলেট করছি অন্য কারণে। ও জিতেছে, এটা আমি আপনাকে বোধহয় মাঝে একবার আলোচনা করেছিলাম। এবারে যেটা ওর ব্যাপারটা আমি পার্সোনালি একটু বলি, আমার এক আত্মীয়া একবার ওর হাসপাতালে অসুস্থ হয়ে গেছিল, ও জানতো না, আমিও জানতাম না কি ব্যাপার। পরে এসে বলছে একটি ছেলে আমাকে 5 গোলা করে ওয়ার্ডে নিয়ে চলে গেল, স্ট্রেচার আসতে দেরি করছিল। সুতরাং আমি একজন ব্যক্তি হিসাবে সজল ঘোষকে আমি কনগ্রাচুলেট করতে চাই যে একজন সমাজসেবী হিসাবে সে জিতেছে। সমাজসেবী, হসপিটালে পয়সা ও প্রাণ দুটোই বাঁচে। না,
শুনুন, 5 কোলা করে একজন পেশেন্টকে, একজন বয়স্ক মহিলাকে নিয়ে ওপরে সে চলে গেল। এটা ব্যতিক্রমী ঘটনা শুধু নয়, আজকের দিনে এরকম ঘটনা ঘটে না। ইট স্পিক্স দ্য মাইন্ড। আমি যদি গিয়ে বলি যে আপনার জলের ব্যবস্থা আমি করছি, আপনার আমি ডাকলেই চলে আসবো, কেন মানবে? ক্রেডিবিলিটি না থাকলে তো মানবে না। আমার যদি বিশ্বাসযোগ্যতা থাকে তবে মানবে। এখন লক স্টক ব্যারেল ইরিসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি, হয় চোর, নইলে ধান্দাবাজ, নইলে অসাধু ব্যক্তি, এরা রাজনৈতিক দলগুলোকে কবজা করেছে। যারা একটু পড়াশুনো জানে, সঠিক লোক, তারা চামচাগিরি করে ক্ষমতায় যাওয়ার ব্যবস্থা করে যাচ্ছে। পেটকে পেট বলার ক্ষমতা নেই। তাহলে ওরা শুধু বিদ্রোহী নয়, সমাজসেবী, এবং সমাজ সেবাটা করাটাই রাজনীতির কিন্তু একটা বড় আঙ্গিক। ঠিক। আপনি আপনার পাড়ার মেয়েটার সমাজ সেবা করে 4 কোটি টাকা হয় এখন। না, এই ছেড়ে দেন, 4 কোটি কেন, 400 4000 কোটি কত কি হচ্ছে। আচ্ছা শুনুন, আরেকটা ব্যাপার বলছি, আপনি আপনার পাড়ার মেয়েটার বিয়ে কিছু চাঁদা টাদা তুলে নিজের পকেট থেকে আপনি দিতে পারেন। সারা দেশের মেয়েদের বিয়ের কাজ করার জন্য তবেই না রাজনীতি। আইন আনতে হবে, তাদের ব্যবস্থা করতে হবে। আপনি 2টো ছেলেকে বিনা পয়সায় পড়াতে পারেন, সারা দেশের লোকেরা কি করবে? তাদের জন্যই তো রাজনীতি করা। তাহলে আজকে রাজনীতিটা যে কেরিয়ার বিল্ডিং হয়েছে, যে নিজে কোনোদিন অর্থ উপার্জন করেনি, নিজেকে খাওয়ায়নি, শিক্ষা নেই, ফলস সার্টিফিকেট, সে নেতা নেতা নয়, তারা দেশকে কি দেবে? যে নিজে কোনোদিন নিজেকে কামিয়ে খায়নি, তারা তার পরিবারের গাছাচ্ছেদন করেনি, তার কাছ থেকে দেশের মানুষ আশা করছে। আমি আসছি আপনার কাছে। আমি ইন্দ্রজিৎ, কালকে আমি একটা অদ্ভুত ঘটনার সাক্ষী হলাম। আমি যে ওয়ার্ডে থাকি সেই ওয়ার্ডের কাউন্সিলে কাজ করে, তার জন্মদিন ছিল। সে শোভাযাত্রা করে সিংহাসনে বসে মানুষের সম্বর্ধনা নিতে গেল। তাসা বাজছে, ব্যান্ড বাজছে, বিকে পালা, এমন থেকে বোধহয় গেট ফেটও 2-1টা এসেছিল। এরকম আমি তোমাদের কাউন্সিলারদের যত দেখছি না, মানে বড় বিস্ময় লাগে। হেরি তোমার রবীন্দ্রনাথের গান আছে না, না কথা আছে, হ্যাঁ, অদ্ভুত, এসব দেখিনি কোনোদিন। না, প্রথমে বলি যে যেহেতু নবনির্বাচিত পৌর প্রতিনিধি, তারপরেই তার জন্মদিন, তার জন্য তার সমর্থক, এবং তিনি উত্তর কলকাতার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতিও। তার একটা ওয়ার্ড থেকে তার জন্মদিনটা পালন হয়নি, পালন হয়েছে প্রায় 60খানা ওয়ার্ড থেকে। তার জন্যই হয়তো এই ব্যাপ্তিটা। যাই হোক, প্রথমেই আমি, আচ্ছা, অত তো প্রমাণ আছে ভোট লুটের, হ্যাঁ, তা কার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হলো না? কার কোথায় প্রমাণ আছে ভোট লুটের? বর্তলা থেকে শুরু করে কত আছে, কারা করেছে সেটা প্রমাণ আছে। আপনি যারা করেছে তারা তৃণমূলের সিম্বল না, ৬৭,০০০ ভোটে জিতেছে তারাই করেছে। না, সেটা মানুষ ভোট দিয়েছে। শুনুন, প্রথমেই আমি আজকে যে ভোটটা লুট করছে তাকে তো আমি অমানুষ বলতে পারছি না। সে বেচারি 100 দিনের কাজ করে, কিংবা ঠিকাদার, কিংবা লাবাজ, কিংবা যাই হোক, শেষে সে মানুষের মতো দেখতে তো অ্যাটলিস্ট সেটাই। কিন্তু ওরকম দু একটা ছাড়া আপনি কিন্তু আমার একদম ছোট ভাইয়ের মতো, খুব স্নেহ ভাই। কিন্তু আমি বলছি যে ওকে আমি এখানে বসে ওকে এমন কিছু করতে চাই না ফলস পজিশনে পড়ুক। একটা ভিডিও দেখতে পাইনি, একটা সহজ সরল ভিডিও, একটা ছেলে আপনি বারবার ফুলে টিপছে, একজন বলছে টেপো, আর সে টিপছে। শুধু টিপছে নয়, এত নির্ভীক, এত মানে ক্ষুদিরামও এত নির্ভীক ছিল না। তারা যে তৃণমূল সমর্থক, আপনি সেটা বলতে পারবেন? তৃণমূল সমর্থক আপনারা ছবিটা রয়েছে তো, তৃণমূল সমর্থক, তৃণমূলকে ফাঁসাবার জন্য তো সেরকম করতে পারে। তৃণমূলকে ফাঁসাবার জন্য করছে, আমি শেষ করে দিই। সে তার নিজের ছবিটাও আপলোড করছে, সে তার নিজের মুখটা দেখাতে কসুর করছে না। সত্যি তো, এটা তৃণমূল সমর্থক কে বলে? একদম, আমি চুরি করছি সেটা সেলফি তুলছি, তার মানে আমি নিজেকে ফাঁসাতে চাইছি, তার মানে তো আমি মনে করবো এটা তৃণমূলকে ফাঁসাতে চাইছে। আমি কিন্তু লুকিয়ে করবো। ঠিক বলেছো বাবা, তুমি ঠিক বলেছো একদম। কিন্তু আমার প্রশাসন কি করছিল? তৃণমূলকে যে ফাঁসাচ্ছে, তৃণমূলের সরকার তখন কি করছিল? খৈনি টিপছিল পুলিশ অফিসার গুলো? এই প্রশ্নটা তো করতে হবে। একটা লোক সিসিটিভিতে কাগজ টাকা দিচ্ছে, আর যদি ভাবুন কতটা বেপরোয়া, এইভাবে শাক দিয়ে মাছ রাখা। না, বেপরোয়া, আমি অন্য একটা কথা বলছি। আমি বেপরোয়া কথাটা বলতে চাইছি না, আমি বলতে চাইছি এটা চরম বেইমানি সাধারণ মানুষের সঙ্গে। আমি সজলদের একটা কথা নিয়ে আজকে আসি। একটু আগে বললো যে যার জোর থাকে সেই গায়ের জোরে ভোট করে। আমার এখানে একটা আপত্তি, তার মানে কি আপনিও আপনার এলাকায় গায়ের জোরে ভোট করেছেন? হ্যাঁ, এটার উত্তর মিষ্টি করে দিচ্ছি। হ্যাঁ, আমি যদি গায়ের জোরে ভোট করি, ধরে নিন যে আমি গায়ের জোরে ভোট করেছি, ভেরি গুড, তাহলে পরের কথা হচ্ছে প্রশাসন কি করছিল। প্রশাসন, তার মানে তো আপনার কথাটা মিথ্যে, গায়ের জোরে ভোট হয় না, মানুষের ভোটে ভোট। আমি ওখানে গায়ের জোরে যেটা করতে পেরেছি সেটা হচ্ছে তোমার দলের লোকেরা
বাইরে থেকে আমাকে দাঁত দেখিয়েছে, নখ দেখিয়েছে, কিন্তু আমাকে ছিঁড়ে খেতে পারিনি। আমার অঞ্চলে তারা কামড় দিতে পারিনি, তারা আশেপাশের সব অঞ্চলে। আপনি বলুন তো, এক একজন সেলিব্রিটি প্রার্থী, হ্যাঁ, তো তারা 30,000 35,000, আমি ফৈয়াজ আহমেদ খানের কথায় যাচ্ছি না, সে 67,000, তার বাবাও একই কাজ করতেন, তিনিও একই কাজ করেছেন, আমিও সবে যাচ্ছি না। পরম্পরাটা বজায় রেখেছেন। বন্দ্যোপাধ্যায় বলে একজন কত বড় সমাজসেবী, কোন সমাজের কাজে লেগেছেন? নিশ্চয়ই কাজ করেছে। হ্যাঁ, নিশ্চয়ই কাজ কাজ তো করেছে। করেছে। তো ওই জন্য 35,000, আমার এলাকার 37,000, আমার এলাকার 17,000 ভোটার, তিনি 37,000, মানে ডবলেরও বেশি ভোট, তার মার্জিন। আরে না, না, অনেক জায়গায় ভোটে আমি একদিন তোমার দল করতাম, আচ্ছা, নিশ্চয়ই করতেন। আমি তো না না, এখানে আমার একটা কথা বলা আছে না, তুমি আমাদের আমি এটা তিনজনকে প্রশ্ন করবো, অমিতাভদার কাছ থেকে প্রথমে উত্তরটা নিই। আমার একটা কনক্লুশন, আমার মতো করে, তৃণমূল জিতলো, অভিষেক হারলো। না, আমি 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 এসবের সাথে ডাবল স্ট্যান্ডার্ড বা ইত্যাদি নিয়ে আলোচনাই করতে চাই না। হাতির দাঁত যেটা দেখা যায় সেটা অভিষেকের কিন্তু একটা আন্তরিকতা ছিল, আমি বলতে পারছি কিন্তু না, পারলো না। আমি বলতে পারছি না। আমি ওর শুধু তালিকাও আমি তো না, নস্যাৎ হয়ে গেল। না, আমি একটা কথাই শুধু বলবো, সেটা হচ্ছে আমি এটাকে এই নির্বাচন বা এই সিস্টেমকে বলে যার ক্ষমতা আছে সেই করে, এটাকে আমি গদ্দার হিসেবে ট্রিট করছি। ওটা তো বেমানি। philosophical না, কথা। ফিলোসফি না। আপনি বাস্তব না, না, politics কেন আসুন। কেন গদ্দারি শুনুন, অভিষেক হারলো, তৃণমূল যে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, এপিক কার্ডের জন্য লড়াই করেছে, যে নেতা বা নেত্রী, তিনিই গণতন্ত্রকে ধ্বংস করছেন। সিপিএম গণতন্ত্র মানতো না, সিপিএম এর সংবিধানে তো গণতন্ত্র নেই, আমরা মানছি, কিন্তু যিনি 20 বছর 25 বছর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, তিনি গণতন্ত্রকে হত্যা করছেন, এটাকে আপনি বেইমানি হিসেবে ট্রিট করবেন না। না, না, একদমই গণতন্ত্র বলছি, না, না, আমি এটা অভিষেক ব্যানার্জি ভার্সেস মমতা ব্যানার্জির লড়াইতে নিয়ে যেতে চাইছি না, কারণ আমি তৃণমূলের রাজনীতি যেটা বুঝি, রুলিং স্পেস, অপোজিশন স্পেস, সবকেই স্কুইজ করে নেওয়া, পার্টির জায়গাটা এবং পার্টির লোকেদের। এত সহজে কোনো দলে কোনো লোকের এন্ট্রি হয় নাকি? যে আসছে সেই চলে আসো আমার দলে, এটা কোনো রাজনৈতিক দলে হয় না। সেটা আপনি এক বছর আগে কেন বলেননি, যখন যোগদান পর্ব চলছিল? কেউ দেখেনি, আপনি দেখুন তো, আয়ারাম গয়ারাম ছিল, এমএলএরা সুইচ ওভার করতো। অলরেডি আবার গোয়াতে তৃণমূল থেকে আবার লোক বেরিয়ে গেছে, বেরিয়ে বলছে যাবে। সাম্প্রদায়িক দল, এই জিনিস বিজেপি না, না, না। সাম্প্রদায়িক। আজ শুনুন, একজন নেতা মন্ত্রী বর্ষিয়ান, তিনি মারা গেছেন, তিনি মারা যাওয়ার পরে একজন টুইট করলেন, ওনার সাথে বিজেপির অ্যাডজাস্টমেন্ট ঠিকমতো হয়নি, হলে উনিও তো ছেড়ে চলে আসতেন। আমি আমার জেলায় জানি দুজন মন্ত্রী হাডুডুর মতো, একজন তৃণমূলে থাকলে একজন বিজেপিতে যাবেন, একজন বিজেপিতে থাকলে তৃণমূলে যাবেন। মানে এই জিনিসটা কি, একজন যে ক্রস ওভার হয়ে গেল, আরেকজন থেকে গেল। আচ্ছা, আপনার জেলাতেই তো একজন আবার বিক্ষোভের মুখে পড়লেন একটা শ্রাদ্ধ অনুষ্ঠানে যাওয়া, সেটাই তো আমি বলছি। এখন এইগুলো যে কি ব্যাপার এখন ঘটছে, আবার সবাই তৃণমূল, এখন লক স্টক ব্যারেল, সবাই তৃণমূল। এখন এই যে পলিটিক্যাল স্পেস অ্যান্ড পলিটিক্যাল পার্সন, এটা তো বুঝতে আমাদের অসুবিধা নেই। তৃণমূল সিস্টেমেটিক্যালি পলিটিক্যাল স্পেসটাকেও যেরকম মেরে দিচ্ছে, সিস্টেমেটিক্যালি পলিটিক্যাল পার্সনগুলোকেও কবজা করে নিচ্ছে। তাহলে অপোজিশনে একমাত্র তো তৃণমূলই বললো, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে 42, এটা সমর্থকদের একটা গিয়ার আপ করার জন্য বলতে পারেন, কিন্তু এটা তো গণতন্ত্রে হবে না। রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করছে। সজল, ভূতের ভবিষ্যৎ আছে এই রাজ্যে, বিজেপির ভবিষ্যৎ আছে। অনিক দত্তর বিখ্যাত সিনেমা, এটা আপনি ভূতের ভবিষ্যতের বিজ্ঞাপন করতে নেমেছেন কিনা আমি বলতে পারবো, কিন্তু এই জাতীয় প্রশ্ন ঠিক বাঞ্ছনীয় নয় একটা টিভি চ্যানেলে বসে। তার কারণটা হচ্ছে বিরোধী স্পেস, এই যে বিরোধী স্পেস, এই স্পেসটা কিছুতেই এই মুহূর্তে কংগ্রেস এবং সিপিএম নেবার মতো জায়গাতেই। এ বাবা, বামপন্থীরা সেকেন্ড কলকাতায়, ওইভাবে সেকেন্ড থার্ড হলে মমতা বন্দ্যোপাধ্যায় 2004 সালে একটি সিটে জিতেছিলেন, কংগ্রেস 6-7টা সিটে জিতেছিল। ওইভাবে ব্যাখ্যা করাটা অঙ্কের খাতিরে হতে পারে, বাস্তবের সঙ্গে সেই অঙ্কের অনেক 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 যোজন দূরত্ব। অর্থাৎ এই প্রশ্নগুলো করাটা ঠিক প্রাসঙ্গিক নয়। এবারে এই নির্বাচন যেটা হয়েছে সেটা ভোট হয়নি। যদি সেকেন্ড পজিশনে তারা উঠবে যারা 144টায় প্রার্থী দিতে পারিনি সবগুলোতে, তাদেরকে আপনি বলছেন সেকেন্ড। তো সংখ্যা তত্ত্বের হিসাবে এরকম অনেক কিছু হয়, এটা একটা গণতান্ত্রিক। ভোট হয়নি, তাহলে আপনার ওয়ার্ডে তো ভোট হয়নি, তাহলে আপনি বলতে চাইছেন ভোট হয়েছে, তাহলে অন্য কোন ওয়ার্ডে ভোট হচ্ছে না, আপনি কেন বলছেন? যাদের জোর আছে তারা সামলে তাহলে আপনি ছাড়া বিজেপিতে আর কেউ শক্তিশালী নেই বলতে চাইছেন কলকাতার মধ্যে? পারেনি তারা,
মীনাদেবী পুরোহিত তো জিতলো। জিতেছে। বিজয় ওঝা তো জিতলো। তাহলে জিতলো কি করে? জিতেছে, আরে জিতেছে। দু তিনটে অনেক বেশ কয়েকটা সিটে আমরা খুব অল্প মার্জিনে হেরেছে। হেরেছি। আমরা তো বলছি রে বাবা যে তবে আমরা আরেকটা জিনিস আছে, দুর্বল তৃণমূলের এক কাউন্সিলর কিন্তু 21 ভোটে 44 না কত ভোটে জিতেছে। 21 ভোটে জিতেছেন। সেখানে কি হচ্ছে? সেখানে তো আমরা বলছি না যে সেখানে গণতন্ত্র কতটা লুট হয়েছে। ধরুন আমরা কেউ ভাবিনি কংগ্রেসের সন্তোষ পাঠক জিততে পারে। হ্যাঁ ঠিক আছে, এবার যারা প্রার্থী রয়ে গেলেন, তৃণমূল প্রার্থী রয়ে, কি নাম ছেলেটার, আমি জানি না। Yeah, yeah. সেই ছেলেটার শক্তি প্রতাপ হয়ে- সিং। হ্যাঁ, শক্তি শক্তি, প্রতাপ সিং। তার শক্তিও আছে, প্রতাপও আছে। বেচারার হয়ে যারা বুটলো, মানে ভোট লুট করলো, আপনারা সবাই দেখেছেন। না, না, লুট করলে আর সন্তোষ দা জেতে। বলছি তো, সন্তোষ তারা পাঠক। কাকে ভোট মারলো? তারা যে কাকে ভোট মারলো এটা একটা এখন লক্ষ্য Question করে mark. রাখার প্রশ্ন। আমাকে একটা বিরতি নিতে হবে, তার আগে একটা প্রশ্ন। এখানে যারা আছি অতিথি হিসাবে যারা আছি, অমিতাভদা হচ্ছে হাওড়ার মানুষ, সজল উত্তর মধ্য কলকাতারই হবে, আমি উত্তরই বলবো ওটাকে, মধ্য কলকাতা বলবো। তুমিও তাই, আর আমি নিজে হচ্ছে একদম উত্তর কলকাতার। আমরা কতদিন আর বঞ্চিত থাকবো? আমি পার্টি লাইন ছেড়ে দিলাম, 6 কিলোমিটারের মধ্যে সবাই, সব বড় বড় মন্ত্রী, মেয়র থেকে শুরু করে সবাই, বাগবাজার, শ্যামবাজার, উল্টোডাঙ্গা, গৌরীবাড়ি, আরিটলা, বড়বাজার, নেবুতলা পার্ক, আমা স্ট্রিট, চিরকালই বঞ্চিত থাকবে সবকিছু দক্ষিণ কলকাতা? কেন? ছোট্ট বিরতি, তারপরে উত্তর। ফিরলাম বিরতি পর। অমিতাভদা, হাওড়া পুরভোট কি হবে নির্ধারিত সময় জানুয়ারিতে? কি মনে হচ্ছে আপনার, আমি বলুন তো? বলার মতো জায়গায় নেই। আমাদের রাজ্যপাল সই করেননি, হ্যাঁ, এবং হবে না এখনো পর্যন্ত যে অবস্থা আছে। তাহলে ফেব্রুয়ারিতে উনি হবে। কাগজ চেয়েছেন, উনি যদি সই না করেন ফেব্রুয়ারিতেও হবে না, অনির্দিষ্টকাল ধরে পিছিয়ে যাবে। এখন আপনি যেটা বলছেন বঞ্চিত সব ইয়েতে, আচ্ছা বলুন তো, হাওড়ায় তো নতুন সেক্রেটারিয়েট হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী বসছেন। হাওড়া শহরের পরিস্থিতি কি 1% উন্নতি হয়েছে গত 9 বছর 8 বছরে? সেটা আমি বলতে পারবো না, না। আপনারা একটু খোঁজ নিন, আপনারা সাংবাদিক তো, আপনাদের খোঁজ নিতে হবে। তাহলে দেখুন, আজকে কলকাতা, আপনি যেটা বলছেন আমি দুটো অর্থেই বলছি, আপনি আমার কথাটা একটু গ্রাহ্য করবেন। দক্ষিণ কলকাতায় সমস্ত শরীরের সমস্ত রক্ত যদি মুখে উঠে আসে, তাহলে শরীরটা কোলাপস করার চান্স বহু অংশে বেড়ে যায়। আবার যদি দেখেন কলকাতা ভোট নিয়ে আপনারা এত মাতামাতি করছেন, আপনারা কি অন্য পুরসভার ভোট নিয়ে মাতামাতি করবেন? কোনো জায়গায় করবেন? নিশ্চয়ই করবো, কেন শুনুন, করবো না? আজ অবধি করা হয়নি, ভবিষ্যতে করলে নিশ্চয়ই স্বাগত। মনোলিথিক পাওয়ার সেন্টার কলকাতা, পশ্চিমবাংলার 10 কিলোমিটার কলকাতার দূরে জানতো, 12 কিলোমিটার 20 কিলোমিটার অন্ধকারে ডুবে আছে। আমি তো কলকাতার এটা কি- ফ্রিঞ্জে থাকি, আমার থেকে তো না না, আপনি 100 খুঁজে মিটার থাকেন না। বিধাননগর। হ্যাঁ, ঠিক আছে, বিধাননগর তো আর বিধাননগর তো বিধাননগর গ্রাম কলকাতা নয়, বিধাননগর গ্রাম নয়, বিধাননগর ভারতবর্ষের একটা শ্রেষ্ঠ জায়গার মধ্যে পড়ছে, এটা আমার অভিমত ভারতবর্ষের। এখন আপনারা যেটা বলছেন কলকাতা, এটা তো কেউ বলেনি। কিছুটা ক্ষেত্রে বিজেপি বলার চেষ্টা করেছিল, কিন্তু সেটা ওই উত্তরবঙ্গ, আবার ওই আলাদা রাজ্য টাজ্য এসবে চলে গেল, পুরুলিয়া আলাদা রাজ্য ইত্যাদিতে চলে গেল, দার্জিলিং আলাদা রাজ্য ইত্যাদি চলে যাচ্ছে। কিন্তু আজকে বলুন তো, বাংলার জন্য বলার কোন রাজনৈতিক দল আছে, কোন পার্টি আছে? আমি আসছি আপনার কাছে। উত্তর কলকাতা বঞ্চিত কেন? কোথায় বঞ্চিত? আরে শশী পাজা মন্ত্রী, সাধন পান্ডে মন্ত্রী, মানে এখন অসুস্থ, শ্রেয়া পান্ডে কাজ করছে, অতীন ঘোষ ডেপুটি মেয়র, 7টা বিধানসভা উত্তর কলকাতা। আর দক্ষিণ কলকাতাটা দেখো তো একবার। না না, আপনি আপনি কি চান 7-এ 7 হবে, সব মন্ত্রী হবে? দেখুন, মিলিয়ে মিশিয়ে আছে, এবং জেলা থেকে মন্ত্রী আছে। উত্তর কলকাতা কোনো বঞ্চিত না, উত্তর কলকাতা যথেষ্ট ঠিকঠাক ভাবে। এবং সেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে উত্তর কলকাতার চেয়ারম্যান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস রায়, এবং আমি আমার নিজের দায়িত্বে উত্তর কলকাতার উন্নয়নের দায়িত্ব কাঁধে তুলে নেব। তার মানে তো সবাই মিলে একসাথে উত্তর কলকাতা দেখছে। কি সজল? ওনার কাঁধের জোর তো আর আমি ব্যাখ্যা করতে পারবো না। আর ওনারা এখন, আপনি উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা খুঁজছেন, আমি তো দেখছি ওই কালীঘাটের বাড়ির ভেতরেই সব চলে যাবে সে ঠিকই তো। দিনের ভেতরে। ঠিকই তো বলছি। এগুলো একটা রাজনৈতিক দলের তাদের নিজস্ব ব্যাপার, তারা পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলবে, নিজের পরিবারের কাউকে বাকি রাখবে না, এগুলো তো তাদের বিষয়। দেখুন, তাদের যুব সভাপতি সেখান থেকে, জয় হিন্দ নাকি একটা বাহিনী আছে সেখান থেকে, কাউন্সিলর তার বাড়ি থেকে, এমএলএ তার বাড়ি সেই বাড়ি থেকে, এমপি সেই বাড়ি থেকে। আমাদের কি আছে? আমরা যারা বিরোধী রাজনৈতিক দলে আছি, রাজনৈতিক দলে আছি, সেটা আমাদের কাছে কোনো ইস্যু নয়। উনি ওনার বাড়ি থেকে করতে পারেন, উনি ওনার পাশের বাড়ি থেকে লোক নিতে পারেন। হ্যাঁ,
উত্তর কলকাতা বলে শুধু খুঁজবেন না, আপনি শুধু দেখুন যে দক্ষিণ কলকাতা ছাড়া বাকি কোথাও তৃণমূল কর্মীদের, আমি তৃণমূলটা যে আমার পাশে ভাই বসে আছে ওর থেকে অনেক বেশি দিন করেছি, অনেক ভেতরে থেকে করেছি, তো ফলে আমি জানি যে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা ছাড়া বাকি সব হচ্ছে সদমায়ের ছেলে। আমরা সৌমেন মিত্র ট্যাগ আমাদের গায়ে লাগানো আছে বেশিরভাগ জায়গায়, যারা আমরা উত্তর কলকাতায় আগে কংগ্রেস ছিলাম, পরে তৃণমূল হয়েছিলাম, তো তাদের গায়ে তাদের এটা কখনো মুছতে পারবো না আমরা। তো এটা সব ক্ষেত্রেই, শশী পাজা, সাধন পাণ্ডের কথা বললেন, হ্যাঁ সাধন পাণ্ডে তিনি আজকে জীবিত আছেন না মৃত আছেন, কি অবস্থায় আছেন, এই নিয়ে একটা টক শো করতে পারে, সেখানেও সরকারের কোনো হেলদোল নেই যে একটা মন্ত্রী সম্বন্ধে জানাচ্ছে না, তো সেটা নিয়ে আমাদের বিষয়ও নয়, আমাদের বক্তব্যও থাকতে পারে না। কিন্তু যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে দক্ষিণ কলকাতা নয়, এখন শুধু বাড়ির ভেতরেই সব ঢুকে পড়েছে। না, আমার একটা কথা বলতে ইচ্ছা করছে, সজলদা বারবার বলছে সজলদা অনেক দিন তৃণমূল কংগ্রেসটা করেছে, হ্যাঁ একদম, সজলদা অনেক দিন তৃণমূল কংগ্রেসটা করেছে, সজলদা কিন্তু বেশি দিন বিজেপিটা করেনি। সজলদা কিন্তু মানে আমি প্রথমেই সজলদাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম, অন্য টপিকে চলে গেলাম, বিজেপি প্রার্থী বা বিজেপি ক্যান্ডিডেট, বিজেপি পৌরপিতা সজল ঘোষ নয়, আমার মনে হয় সজল ঘোষের ট্যাগলাইন হওয়া উচিত বিশিষ্ট সমাজসেবী পুরপিতা সজল ঘোষ, তাকে শুভেচ্ছা। তার মানে সজলদাও এই বিজেপি যদি শুধুমাত্র করত, নিজস্ব পরিচয় না থাকলে, তাহলে তিনি 50 নম্বর ওয়ার্ডে কতটা জিততে পারত তার প্রশ্ন আমি থাকে। প্রথমেই বলেছি, অমিতাভদা মুখ্যমন্ত্রীকে আচার্য করতে চাইছেন ব্রাত্য বসু, এতে কি তো বলবেন? অসুবিধা নাই, উনি তো অর্থমন্ত্রী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, আবার ওনার মন্ত্রীরাই বলেন যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। উনি চিফ জাস্টিসও হলেও কোনো ক্ষতি নেই। উনি যদি দেখুন হিউম্যান রাইট কমিশনের চেয়ারম্যান এখন নেই, এখন বকলমে সারা পশ্চিমবাংলা কার দ্বারা, আমি পরিবার আনছি না, দেখুন আপনি একটা জায়গায় একটা কনসেপশনে আসার চেষ্টা হচ্ছে যে অভিষেক ব্যানার্জি বনাম মমতা ব্যানার্জি, আমি এতে একমত না। এটা আমি খুব সূক্ষ্মভাবে বলি, যখন সিপিএম এর রাজ ছিল তখন রুলিং পার্টি ছিল সিপিএম, অপোজিশন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সেই জায়গাটা নিয়ে যাওয়া হচ্ছে রুলিং মমতা বন্দ্যোপাধ্যায়, অপোজিশন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে আর অপোজিশন থাকছে না। আমি একটা কথা বলি, অভিযান স্পেসে থাকছে না। কথা বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় করা হচ্ছে না। প্রথম কথা, অভিষেকের রাজনৈতিক দর্শন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অনেকটাই আলাদা, কারণ অভিষেক নবীন প্রজন্মের না নবীন প্রজন্ম না, এবং এটা তো সবাই জানে, তৃণমূল অফিসিয়ালি এটাকে নাকচ করেনি যে পুরো ভোটের প্রার্থী তালিকা নিয়ে অভিষেকের দৃষ্টিভঙ্গির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি বহুলাংশে এখানে আমি দ্বিমত পোষণ করছি। শুনুন, সজল ঘোষের বাবা একজন তো নেতা ছিলেন, তিনিও এলাকায় 25 বছর ধরে কাউন্সিলর, কিন্তু সজলকে পরিবারবর্গ হিসাবে আপনি ট্রিট করতে পারেন না। এইভাবে যদি অভিষেক ব্যানার্জি নিজে স্ট্রাগলের মাধ্যমে আসতো, আমি নতুন প্রজন্মের নেতা হিসেবে তাকে মানতে পারতাম। ও তো প্রিভিলেজ ক্লাস, তাকে বসিয়ে দেওয়া হয়েছে। আমরা শুনুন না, আমি একটা সেন্টেন্স, আজকে রাহুলকে প্রিভিলেজ ক্লাস বলা যাবে না, আজকে সে স্ট্রাগল করে যাচ্ছে, সে ক্ষমতায় আসেনি। অখিলেশকে নিশ্চিতভাবে প্রিভিলেজ ক্লাস বলতে পারেন না, নিশ্চিতভাবে। স্টালিনকে বলতে পারেন না, সে দীর্ঘদিন রাজনীতিটা করে গেছে, অপোজিশনে থেকে রাজনীতি করেছে। যখন করুণানিধি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লাথি মেরে ভেড়ে তোলা হয়েছে, তখন স্টালিন তার পাশে ছিল। আগামী 10 বছর পরে কিন্তু এটা আপনি বলছেন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী রাজনীতি করেনি বলে? অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে শাসক দলে আসার তারপরে পরে প্রিভিলেজ ক্লাসের দর্শন আমি সেই জায়গায় কমিটমেন্ট হিসাবে ধরতে পারি না। আমি সজলের কাছে আসবো, তার আগে ছোট্ট করে জানতে চাইবো, আমি সেদিনকে একটা ইন্টারভিউ দেখছিলাম শেখার গুপ্তা প্রিন্টের, সেখানে প্রশান্ত কিশোরের ইন্টারভিউ। তা প্রশান্ত কিশোর পরিষ্কার বলছেন গোয়া, ত্রিপুরা এইসব জায়গায় তৃণমূলের এই বারবার যাওয়া টাওয়া এগুলো একটু ওভার হাইপড, কাজের কাজ খুব একটা বেশি কিছু হবে না, অত খোলামেলা বলে দিয়েছে। এখন নাকি শুনছি তোমাদের দলে প্রশান্ত কিশোর একটু ব্রাত্য, সত্যি কথাটা অকপটে বলে দেওয়ার জন্য। না না দেখুন, ব্রাত্য নয় সেটা প্রশ্ন নয়, ব্যাপারটা হচ্ছে সত্যি কথাটা শোনবার জন্যই বোধহয় তৃণমূল কংগ্রেস সবসময় প্রস্তুত, এবং তার জন্যই বোধহয় প্রশান্ত কিশোরের সব মতামতটাকে গ্রহণ করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম, মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম, যুব টিম, মহিলা টিম এবং মাদার টিম সবাই মিলে একসাথে মিলেই দলটা কিন্তু গঠন হয়েছে এবং দলটা তৈরি হয়েছে। আর তার জন্যই আপনারা আজকে পুরসভা নির্বাচনে খুব বিরোধীরা চিৎকার চেঁচামেচি করছেন। বেশ কয়েক মাস আগে যখন সপ্তদশ বিধানসভা নির্বাচন হলো, তখন তো বিরোধীদের সব দায়, সব দাবি মেনে নিয়ে
8 ফেজে নির্বাচন হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয়েছে। তারপর বলা হয়েছে যে 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 রেজাল্ট হবে সেটা মাথা পেতে নেব। কি রেজাল্ট হলো? বাংলার মেয়েকে চায় সারা বাংলার মানুষ রায় দিল। তার মানে তো সেই একই ঘটনা। বাংলা সব সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে তাকে গ্রহণ করেছে। প্রশান্ত কিশোর হিমসেলফ ইজ ওভার হাইপড। প্রশান্ত কিশোর হিমসেলফ, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছেন, তৃণমূল কংগ্রেস বানানোর পরে ক্ষমতা এসেছেন, কোন প্রশান্ত কিশোরের সহচর্য লেগেছিল? এখন এটা আমি আমার ব্যক্তি অভিজ্ঞতা থেকে বলছি, এটা বলা প্রয়োজন মনে করি, কারণ প্রশান্ত কিশোর জনতা দল ইউনাইটেডে যোগদান করেছিল। সে আগে নীতিশ কুমারের অ্যাডভাইজার ছিল। আমি যখন পার্টির বাইরে ছিলাম তখনই তার সাথে নীতিশ কুমারের সাথে গন্ডগোল বা ইত্যাদি। আমার তো কোনো পরিস্থিতিতে প্রশান্ত কিশোর বা তার কোম্পানিকে কোনো এক্সট্রা কিছু মনে হয়নি। এটা একটা জায়গায় এসছে সময়ের খেল। আগে বহু লোক এরকম ভাবে পার্টির জন্য করতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি প্রয়োজন আছে প্রশান্ত কিশোরের? উনি হয়তো মানে ঝিকে মেরে বউকে শাসন করছেন। প্রশান্ত কিশোরকে দিয়ে মানে অভিষেকের আছে, হ্যাঁ, পার্টিকে শুনুন না, সেটা দেখুন প্র্যাকটিক্যাবিলিটি অফ দি এসেন্স অফ এভরিথিং। আপনি পলিটিক্স আইডিওলজিক্যালি কিছু কথা বললেন, প্র্যাকটিক্যালি সেটা টেনেবল না, আপনি লাগাতে পারবেন না, তাহলে তো গ্রহণ করা যাবে। আমি সজল একটা, আমার কাছে বিষয়টা অ্যালার্মিং। সেটা হচ্ছে সবাইকে মেরি ক্রিসমাস বলা হয়নি আমার, অবশ্য এখন মেরি ক্রিসমাস বললে সেটা আবার তোমাদের কিছু কিছু লোক বলছে এটা ঠিক হচ্ছে না। আমি তো 4-5 হাজার লোককে বলেছি, তুলসী পূজন বলছি আমি তো 4-5 হাজার লোককে বলেছি। শিলচরে গিয়ে ওখানে গির্জা আক্রমণ হচ্ছে, আমি বলছি বিএইচপি সব সিস্টার অর্গানাইজেশন। না এইগুলোকে এইভাবে এই ধরনের রাজনীতি উগ্র হিন্দুত্ব কি চলবে তোমার? না এগুলো আপনারা কিভাবে কোত্থেকে পেয়েছেন এই সব তথ্য আমার জানা নেই। কোন এনসাইক্লোপিডিয়া, কোন উইকিপিডিয়া, এগুলো আমি বলতে পারবো না। আমি আপনাকে বলছি, আমি অন্তত 1000 আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যতজন আছে সবাইকে লিখেছি। আমি তো বড়দিনের শুভেচ্ছা আমি ফেসবুকে জানিয়েছি, 1:1 জানিয়েছি, সবাই রেসিপ্রোকেট করেছেন, বিজেপির বড় বড় নেতারা রেসিপ্রোকেট করেছেন। কোথাও তারা তো আমাকে কখনো তার কথাই বলছি, আমি বলতে পারবো না। আমি উত্তরে দিলাম তুলসী পূজন দিবস। না সে উনিও বলতে পারেন, সেটা কিছু না। এটা এইসবগুলো মানে কোনো ইস্যু নয়। আজকে ক্রিসমাসের বিরোধিতা, আমি একটা সেন্টেন্স বলছি। আপনি একটা প্রশ্ন করেছিলেন যে বাম ফিরে আসছে কিনা বা বিজেপি ভূতের ইত্যাদি কি একটা বললেন। দেখুন, বেসিক্যালি মানুষকে আলটিমেটলি তার রুজি, খাদ্য, আবাস এগুলোকে নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে, এটার উপর ভিত্তি করে চলতে হবে। এখন পোলারাইজেশন হয়েছে হিন্দু মুসলমান ইত্যাদি, জাতপাতেরও কিছু পোলারাইজেশন বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু এই পোলারাইজেশন যে চলবে না। বিজেপি যদি আপনি যে প্রশ্ন করেছেন, আমি ওই ভূত টুত বলতে চাইছি না। বিজেপি যদি মানুষের রুজি, দৈনন্দিন সংগ্রাম এবং অর্থনৈতিক সামাজিক জায়গাটাকে যদি রিড্রেস করতে না পারে, বিজেপি কেন, কোনো পার্টিই পারবে না। লেফট ফ্রন্ট ক্ষমতার থেকে চলে গেলেও তাদের বহু উত্তর দিতে হবে 34 বছরে কি করেছেন, কিন্তু তারা যদি লেগে থাকে মানুষের দৈনন্দিন সমস্যার সঙ্গে, আজ নয়তো কাল তারা মানুষের অ্যাটেনশনটা গ্রহণ করতে পারবে। আমি সজলকে যে ওটা মানে আমি যেটা বলেছি ভূতের ভবিষ্যৎ, বিজেপির ভবিষ্যৎ তো আছে সবাই জানে, কিন্তু সামনে আমরা কিছু দেখতে পাচ্ছি না। কারণ যেভাবে ওনাদের অন্তর্কলহ শুরু হয়েছে ভোটে হারার পর থেকে, আপনি 7 মাস আগের বিজেপির হেস্টিংস আর মুরলীধরনের ছবিটা দেখুন, এখন ছবিটা দেখুন, এর তো কার্যত মুষল পর্ব। এগুলো দাদা হয়েই থাকে। হ্যাঁ, বিজেপি যোগদান মেলা করেছিল, হ্যাঁ, সেই নিয়ে আপনাদের কারোর বক্তব্য থাকতে পারে। হ্যাঁ, বিজেপি রাজ্য দপ্তরের বাইরে একটা বাঁধা স্টেজই ছিল পার্মানেন্ট, যে যখন পারবে উঠে দাঁড়িয়ে পড়ে শপথ নিয়ে নেবে। এই বিজেপি না, তৃণমূলের রাজ্য দপ্তরের বাইরে একটা স্টেজ বাঁধা ছিল। দেখুন, এগুলো না কোনো কথা না। 7 মাস আগে তৃণমূল অফিসে আমি যখন লাস্ট দল ছাড়ি, তার আগে আমাকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। তখন চা জল দেওয়ারও লোক ছিল বলে মনে হচ্ছিল না যে একটা এত বড় সরকারি দলের সেখানে রাজ্য দপ্তরে নিয়ে আসা হয়েছে। এগুলো হয়, কিছু লোক হাওয়ায় চলে। আমি ভোটে জেতার পর থেকে আমার অঞ্চলে বোধহয় তৃণমূলটা সাফ হয়ে গেছে। বেশিরভাগই কাল দেখলাম আমার মিছিলে সবাই হাঁটতে শুরু করে দিয়েছে। তো এগুলো হয়েই থাকে, এগুলো নিয়ে এইভাবে ব্যাখ্যা করাটা বোধহয় সমীচীন নয়। আর এই যে আপনারা বলছেন না যে কেউ বলছে তুলসী দিবস, কেউ বলছেন আপনার মেরি ক্রিসমাস, দেখুন এইভাবে কোনো সম্প্রদায়কে আলাদা আলাদা করে ভাগ করাটা বোধহয় সমীচীন নয়। যেমন ধরুন আজকে আমরা এখানে বসে পশ্চিমবঙ্গে বসে আমরা কি বলছি যে বিজেপিকে আপনারা সাম্প্রদায়িক বলছেন, কিন্তু
যে মানুষগুলো গোয়ায় 3 মাস আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন, খুব বিরাট কিছু পাওয়ার আশা তাদের ছিল বলে তো মনে হয় না, সেই মানুষগুলো কিন্তু তারা এখন তৃণমূলকে সাম্প্রদায়িক বলতে চায় শুরু করেছে, কারণ সেখানেও না তৃণমূল সাম্প্রদায়িক কাট খেলছে। বিজেপির গায়ে একটা হিন্দুত্বের ছাপ মেরে দেওয়া হয়েছে। আর তৃণমূলের মজাটা হচ্ছে সে যখন যে রাজ্যে যায়, ও আমাদের এখানকার নেত্রী, তিনি তো আবার যে রাজ্যে যান সে রাজ্যের মেয়ে হয়ে যান, তো ওখানে উনি খুব সূক্ষ্মভাবে কোথাও খ্রিস্টানদের মধ্যে ভাগ করছেন, কোথাও ত্রিপুরায় গেলে ওখানে মুসলিমদের, আসামে গেলে অসমিয়াসদের মধ্যে এই বিভিন্ন ভাগ করার যে চেষ্টা করছেন, এটাই সবচেয়ে বিপজ্জনক খেলা। আর এই খেলাটা বেশি দিন হবে না, এটা আপনিও বোঝেন, আমরাও বুঝি। খুব সংক্ষেপে জানতে চাইবো, শুভেন্দু অধিকারীর দলত্যাগের 1 বছর হলো, এই কয়েকদিন আগে আমি দেখছিলাম উচ্ছ্বাস দিবস পালন করা আছে, করতেই পারো, তার মানে ওর বাড়ির সামনে ডিজে চালিয়ে মাইক বাজিয়ে, শিশির বাবু 83 বছর বয়স, ওর মার 78 বছর বয়স, এগুলো এই রাজনৈতিক সংস্কৃতি আমাদের ছিল না। না না এগুলো দেখুন, না না, এই প্রশ্নটা করার আগে আমি একটা কথা বলি, শুনুন, শুধু ডিজে চলেছে বা মাইক বেজেছে নয়, হ্যাঁ, কেউ কেউ এটাও বলেছেন, আমি শুনেছি যে মাইক গুলো যেন ওনার বাড়ির সামনে না লাগানো হয়, উনি যেন বাড়িতে সরবেটের আরো 2-4টে ওষুধের নাম করে বলেছে, উনি যেন নিয়ে বসে থাকেন। এটা কালচার নয়, এগুলো রাজনীতিভাবে বলতে হয়। তাহলে আপনাকে বলবো যে যখন শীতলকুচি হয়েছিল তখন রাহুল সিনহা কি বলেছিল সেটাও আপনারা একবার তুলে ধরুন। জায়গায় জায়গায় শীতলকুচি হবে, মানে শীতলকুচিতে 8 জন মারা গিয়েছিল, রাহুল সিনহাও ভেবেছিল যে 8 জন মারা যাবে। ব্যাপারটা হচ্ছে এটা ডিজে বেজেছে বা মানে কি বলবো উচ্ছ্বাস, বহিঃপ্রকাশ, সেগুলো হচ্ছে সাধারণভাবে সত্যি তো মানে এখন বাংলায় তো চারিদিকে ঘরে ঘরে বলা হচ্ছে যে বেছে করো বন্ধু, হতে পারে শুভেন্দু। শুভেন্দু অধিকারী চলে যাওয়াতে আমরা সত্যি কথা বেঁচেছি, কারণ আমরা সেই বেঈমানদেরকে দলে রাখতে চাই না, যেই বেঈমানরা দলে থেকে নেত্রীর কাছ থেকে বিভিন্ন আজকে আপনি বলুন তো তৃণমূল কংগ্রেসে শুভেন্দু অধিকারী যখন ছিল তখন কতগুলো সুবিধা ভোগ করেছে আপনি বলতে পারবেন যে কথা বলছি, শুভেন্দুকে আমি বলে দিচ্ছি কতগুলো, লোকমুখে শোনা যায় 35টা, আবার যদিও 35টা প্লট আর 35টা পদ মাঝে মাঝে আমি গুলিয়ে ফেলি কোনটা ঠিক, তো লোকমুখে শোনা যায় 35খানা পদে ও মানে অধিষ্ঠাত্রী ছিল, ওর অধিষ্ঠাত্রী দেবী ওদের, আমি বলতে দে বাবা, সেটা হচ্ছে শুভেন্দু সবগুলো ছেড়ে গেছে, ও গদ্দার এইভাবে বলা ঠিক নয়, ও ছেড়ে গিয়েছে, ছেড়ে যে কেউ যেতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ও কংগ্রেস ছেড়ে গেছে, আর হতে চাওয়াটা কোনো অপরাধ ছিল না। আর যারা দলে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকাতরানী বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে টাকাগুলো সারদার ব্যাগে ভরে রেখে আসা হয়েছে, যারা এই জাতীয় কথা ক্রমাগত বলেছে, হ্যাঁ যখন চাই বাজিয়ে দিতে পারি, সেই লোকগুলো কিন্তু আজকে দলের মুখপাত্র হয়ে আছে। অতএব যদি শুভেন্দুকে গদ্দার বলা হয় তাহলে আগে ওই লোকগুলোকে চিহ্নিত করতে হবে। গদ্দার মানে কি? গদ্দার মানে হচ্ছে যে ছিলাম তো বাবা, সেই নেতার সাথে ছিলাম, বলতে দাও না, গদ্দার প্রশ্নটা যখন এসছে তখন আমি ছিলাম না। প্রশ্নটা হচ্ছে গদ্দার মানে যে ভেতরে থেকে ভেতরে যে সর্বনাশ করে তাকে বলা হয় গদ্দার। মির্জাফরকে বলা হয় গদ্দার, দলে থেকে দল ভাঙার চেষ্টা করা আর দলের ভেতরে থেকে দলের সর্বোচ্চ নেত্রীকে, বাংলা যে মেয়েকে চায় জননেত্রী, বঙ্গনেত্রী, বিশ্ব নেত্রী, এর ওপরে যদি ইউনিভার্স নেত্রী হয় তাকে ওইভাবে গালাগাল দেওয়ার পর যদি কেউ দলে মুখপাত্র হতে পারে তাহলে শুভেন্দুকে গালাগাল দেওয়ার কোনো যুক্তি নেই। না না, অবশ্যই একটা জিনিস আপনাকে বলি, অবশ্যই আছে, দাও না তো। আমি শুভেন্দুর এটা প্যারাডাইম শিফট, ও হচ্ছে প্রণব বাবুকে ফলো করে রাজনীতি করলো। কারেক্ট। হিন্দু মুসলিম ওইসব নিয়ে ও কোনো বদর ছিল। নন্দীগ্রামে শহীদদের নাম কেউ বলতে না পারে, শুভেন্দু মুখস্থ বলে দেবে। হ্যাঁ, সেই শুভেন্দু বাংলার যোগী আদিত্যনাথ হতে চাইছে। এটা তো আমি শুভেন্দুর আমি নির্বাচনের সময় প্রত্যেকটা বক্তৃতা শুনেছি, খুব মন দিয়ে শুনেছি, এবং এত উগ্র ভাবে সে শুভেন্দু বলেছে, এটা তার অ্যাকসেপ্টেবিলিটি বিজেপির ভিতরে প্রতিষ্ঠা করার জন্য। এবং একটা জায়গায় সে বুঝে গেছে যে দেখুন, বেসিক্যালি একটা জায়গা বলি, কমিউনাল বিজেপিকে বলছেন
মমতা বন্দ্যোপাধ্যায়ও তো কমিউনাল। যদি 100% যদি মুসলমানরা ভোট না দিত তাহলে আজকে উনি মুখ্যমন্ত্রী থাকতে পারেন না। কিন্তু কমিউনাল কারা নয়, পশ্চিমবাংলার হিন্দু বাঙালির একটা বিরাট অংশ তারা কমিউনাল নয়, তারা হিন্দু হিন্দু বলে ভোট দেয়নি। কিন্তু লাস্টের দিকে লেফট ফেফট নয়, লোকে বিজেপির এই উগ্রতা এবং মহিলাদের প্রতি অসম্মান সূচক যে বক্তব্য, এবং তাছাড়াও যে আরও কিছু কিছুভাবে দাদাগিরি, লোকাল হঠাৎ বিজেপির কোনো কিছু নেই, লোকগুলো দাদাগিরি করতে আরম্ভ করে দিল। সংস্কৃতি, এই একটা উদ্ধত ভাষা, লোকে কিন্তু নো ভোট টু বিজেপি একটা ভিতরে ভিতরে ক্যাম্পেইন হয়ে গেল। হিন্দুরা যদি লক স্টক ব্যারেল 70% যদি একটা জায়গায় ঝুঁকে যেত তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাও 54% পেয়েছে হিন্দু ভোটে, হিন্দু ভোটে। 38 হয়েছে। আচ্ছা, আমি একটা কথা বলি, দেখুন লোক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের, এটা ভাই তৃণমূলের যিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকে কিন্তু গ্রহণ করছে না। উনি জিতছেন কিন্তু গ্রহণ করছে না। 2016 সালেও বুঝেছিলাম আমরা, কিন্তু সেটা তখন যে কম্বিনেশনটা হলো মানুষ গ্রহণ করেনি, কংগ্রেস লেফট ইত্যাদি গ্রহণ করেনি। আজকে কিন্তু বিজেপির কাছে, বিজেপি যদি মডিফাইড হয়ে যেত, ওরা শুরু করেছিল সব ঠিক আছে, মডিফাইড হয়ে যেত তাহলে কিন্তু মমতা ব্যানার্জির পক্ষে খুব দুরূহ হয়ে যেত এই ভোটটা জেতা। কিন্তু ওরা আরও শুভেন্দু আরও এক্সট্রিম টু এক্সট্রিমিটিসে চলে গেছে। কিন্তু পশ্চিমবাংলায় অত এক্সট্রিমিটিসে পলিটিক্স হবে না, এটা ভাই সজল পার্টিতে আছে, ওরা বুঝবে। যেটা অমিতাভদা বললেন, এই ব্যাখ্যার সঙ্গে তুমি সহমত কিনা? শুভেন্দুকে দেখে আমার মনে হচ্ছে ও বাংলার যোগী আদিত্যনাথ। আচ্ছা, আপনি একটা কথা বলুন, গেরুয়া বসনটা না আমি একটা কথা বলি, যে কেউ যদি বাঙালি হয়ে, হিন্দু হয়ে কেউ যদি বাংলার কথা বলে, হিন্দুত্বের কথা বলে, তাহলে তাকে আপনারা কমিউনাল ধরে নিচ্ছেন। বলছি তাহলে কি বলছেন বলুন? আর যদি আমি বাঙালি হয়ে হিন্দু ধর্ম, হিন্দু দেবদেবী তার নামে গালিগালাজ করি, তার নামে যদি আমরা একটা খারাপ ছবি আঁকি, একটা বিতর্কিত কথা বলি, তাহলে তারা তৃণমূলের নেতা মন্ত্রী হয়ে যাবে, তারা তৃণমূল বুদ্ধিজীবী হয়ে যাবে। আজকে একজন শিবলিঙ্গে কন্ডম পরিয়ে সে টিকিট পেল, পথ পেল, একজন ত্রিশূলে কন্ডম পরালো না কি করালো, সে সরকারি কবি, সে মাইথোলজি, সেই মাইথোলজিও পরিবর্তন করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিবলিঙ্গ যখন বলে আপনি কমিউনাল কার্ড, শিবলিঙ্গ যখন লিঙ্গ, আচ্ছা ও লিঙ্গ বলেছে বলে সেখানেও কন্ডম পরিয়েছে, কি বোকার মতন কথা। শিবের লিঙ্গই, ওটা তো শিবের লিঙ্গই, কিন্তু তুমি বাবা তাই বলে শিবের লিঙ্গকে কন্ডম পরানো, না না, এটা একটা ছেলে মানুষের মতো কথা হয়ে যাচ্ছে। না না, এইসব কথা এখানে বসে বলাটা ঠিক হবে। ছবিটাকেও ছেলে মানুষ বলতে চাইছেন? তবে এটা একদম আমি মনে করি ব্যক্তিগতভাবে আমার ধর্ম। আপনি আমাকে একটা কথা বলুন, আপনি আমাকে একটা কথা বলুন, আপনারা একটা সিম্পল কথা বলুন। আজকে বাংলাদেশে যারা রায়, যারা ঘোষ, বোস, ব্যানার্জি যারা আছে তাদের উপর হামলা হলো। আমি দুর্গাপুজো করি, আমি দুর্গাপুজোকে অষ্টমীর দিন উপোস করে থাকি, আমরা দুর্গাপুজোর 4 দিন নিরামিষ খেয়ে থাকি, আমরা দুর্গাকে মা বলে ডাকি। আমি দেখলাম টিভিতে দেখালো না, মোবাইলে সমস্ত কিছু দেখলাম যে মা দুর্গাকে অষ্টমীর দিন ভেঙে চুরিয়ে তজনজ করে মাটিতে ফেলে দেওয়া হচ্ছে, গঙ্গায় ফেলে দেওয়া হচ্ছে। তো তখন যদি আমি দাঁড়িয়ে বলি এটা অপরাধ, তাহলে হয়ে গেলাম আমি সাম্প্রদায়িক। এত সোজা ব্যাখ্যা নয়, এত সোজা ব্যাখ্যা নয়। 2014 সাল থেকে 2021 সাল পর্যন্ত ভারতবর্ষের কেন্দ্রীয় রাজনীতির অভিমুখ হচ্ছে একটা সম্প্রদায়কে যেন তেন প্রকারণ ঠেসে ধরে আরেকটা সম্প্রদায়কে পোলারাইজ করা। এটা কোনো দ্বিমত নেই। কম্পারেটিভ কমিউনালিজম, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার জায়গায় চলে এসেছেন। এখন তিনি কোন কোন লোককে প্রমোট করছেন তিনি বুঝে পড়ছেন, যে কে প্রমোট করলে এরা খুশি হবে আমার উপরে। এখন আপনি নীতি নির্দিষ্ট রাজনীতি বলছেন, সেটা কোনো জায়গাতেই দেখা যাচ্ছে না। এখানে আমি সিকান্দার একটা কমিউনাল ঘটনা যখন ঘটেছে তখন চারিদিকে সোশ্যাল মিডিয়ার মারফতে বিরোধিতা না করে যদি সেই জিনিসটা তখন উত্তেজনার আগুনটা ছড়াচ্ছে, শাসক দলের কাজ হচ্ছে কি উত্তেজনার আগুনটা যাতে না ছড়িয়ে আগে মানে শান্তি শৃঙ্খলা। উল্টো দিকে হতো, ঠিক এটা যদি উল্টো দিকে হতো, এটা যদি ঠিক উল্টো দিকে হতো,
এই সমস্ত কথা বলে আপনি জানবেন আমি একটা যখন কথা বলি। ইন্দিরা গান্ধী মারা গেছে তখন কিন্তু বিবিসি দেখিয়ে দিয়েছে, দূরদর্শন দেখায় না না এগুলো এসব ইন্দিরা গান্ধী মারা গেছে বিবিসি যারা সরকারে থাকে- ছেলে মানুষের মধ্যে একদম ছেলে মানুষের মধ্যে। যারা সরকারে থাকে তাদের উপর দায় নেই। এগুলো দায় এটা দায় তো দূরদর্শন থাকে। একটা আমি ওইসব নিয়ে না না তখন আপনি কি করতেন? তাহলে যে গরু দুধ দেয় সেই গরু দুধ পাওয়া যেত না, তার লাঠি খেতে হতো। অনেক ধন্যবাদ আপনাদের। যে প্রশ্নটা আমি এখানকার অতিথিদের করলাম এবং দর্শকদেরও করলাম, শুভেন্দু অধিকারীর রাজনীতি দেখে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ও বাংলার যোগী আদিত্যনাথ হতে চাইছে। আপাতত এইটুকুই। আপনারা দেখছিলেন যুক্তিতর্ক সঙ্গে অর্ক, ওঙ্কার, অন্ডিত।